দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানের নতুন পর্বে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। মানব পাচারের শীর্ষে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষে। অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে সর্বনাশা অভিবাসনে জীবন হারায় শত শত বাঙালি। টেকনাফ উপজেলাতে যেমন মানব পাচার একটা সিন্ডিকেট বা আপনার ক্যাম্প কেন্দ্রিক রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিকও একটা বড় ধরনের সিন্ডিকেট আছে। যারা ভিকটিম আছে তারা জীবনও মুখ খুলে বলে না, যার কারণে আমরা দালালগুলো চিহ্নিত করতে পারতেছি না। ওই যারা মানব পাচারের সাথে জড়িত, সে হোক জনপ্রতিনিধি, হোক ব্যবসায়ী, সে হোক সমাজের প্রভাবশালী, হোক রাজনৈতিক ব্যক্তি, তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে মানব পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র। এরা অত্যন্ত শক্তিশালী, ধরাছোঁয়ার বাইরে। দেশের আইন ও বিচারকে তোয়াক্কা না করে এরা তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। প্রেক্ষাপটের এই পর্বে আমরা এই সকল দালাল চক্রের মুখোশ উন্মোচন করতে চাই। চলুন আমাদের সাথে। আন্দামান সাগরের অতলে তলিয়ে যাওয়া ভয়াবহ ট্র্যাজেডির ক্ষত এখন কক্সবাজারের নানা প্রান্তে। ট্রলার ডুবির প্রায় 1.5 মাস পরেও খোঁজ মেলেনি 2.5 শতাধিক মানুষের। তাদের অপেক্ষায় দিন গুনছে স্বজনেরা। কোথাও মা, কোথাও বা স্ত্রী ঘরের দুয়ার খুলে বসে আছেন পথ চেয়ে। এই বুঝি প্রিয় মানুষটি ফিরে এলো। আদৌ কি তারা ফিরবে? এবারও কি পার পেয়ে যাবে ভয়াবহ মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অপরাধীরা? আন্তর্জাতিক মানব পাচার চক্রের হাত ধরে 2023 সালে সাগরপথে মালয়েশিয়া যান রোহিঙ্গা মোহাম্মদ আলম। তিনি অবৈধভাবে মালয়েশিয়া পৌঁছানোর পর আব্দুর রহিমের সঙ্গে নিজেও জড়িয়ে পড়েন এই পাচার চক্রে। বাংলাদেশে এই চক্রের একটি উপদলের সমন্বয়ক হিসেবে কাজ করেন রামু কচ্ছপিয়া গ্রামে থাকা আলমের বোন মোমেনা আক্তার। আন্দামানের অতলে ভয়াবহ ট্র্যাজেডির পর ধারাবাহিক অনুসন্ধানে বের হয়ে আসতে থাকে মানব পাচারের সঙ্গে জড়িতদের দল ও উপদলের আদ্যোপান্ত। এই চক্রের সঙ্গে সম্পৃক্ত 2 জন, মোহাম্মদ দেলোয়ার ও আব্দুল হামিদ, ট্রলার ডুবির ঘটনার পর তারা পলাতক। মানব পাচারের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেন ফয়েজ ওরফে নানা মাঝি। সম্প্রতি তিনি গ্রেফতার হন পুলিশের অভিযানে। এ চক্রের সঙ্গে জড়িত অন্তত শতাধিক উপদলের সমন্বয়ক বা গডফাদার। রয়েছে শতাধিক রোহিঙ্গা এজেন্টও। রামুর দুর্গম পাহাড়ি জনপদ কচ্ছপিয়া গ্রামে ঢুকতেই চোখে পড়ে ঘরের উঠানে নিখোঁজ সন্তান মিসবাহর জন্য বিলাপ ধরে কাঁদছেন মা আনোয়ারা বেগম। আমার ছেলে কি বার্মা উঠেছে, মালয়েশিয়া উঠেছে, নাকি থাইল্যান্ড উঠেছে সেই খবর নেয়ার মতো অভিযোগ জানাতে আমার শক্তি নাই, কেননা আমি যেতে পারছি না। যখন ট্রলার ডুবে গেছে, আব্দুল হামিদও পালিয়ে গেছে। আব্দুল হামিদ এবং দেলোয়ার মূল হোতা, তারাই বোটে করে যাওয়ার জন্য সিএনজিতে তুলে দিয়েছে। সেখানে তাদেরকেও টাকা দিয়েছে। মামলা করিনি, আমরা এখনো ছেলের আশা করছি। তাদের শাস্তি চাইবো আমি। ভয়েস পাঠিয়েছে, বলেছে আব্বা চিন্তা করবেন না, আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। এমন কথা শুনে আমি বিছানা থেকে উঠে গেছি, কান্নাকাটি করে ঘর থেকে বের হয়েছি। কোথায় গেছে এদিক ওদিক খবর নেওয়া শুরু করলাম। শুনতে পাচ্ছি কক্সবাজার আছে তারা, সৈকতের ওদিকে গেছে। ভাগিনা ফোন করে জিজ্ঞেস করলে জানাই তারা কক্সবাজার আছে। আব্দুল হামিদের কাছ থেকে মিসবার ব্যাপারে জানতে চাইলে সে জানাই মিসবাহ কোথায় আছে জানেন না। আমাকে না বলে যখন গেছে আমি অভিমানে বলি মরলে মরুক। এখন ছেলে মালয়েশিয়া যখন চলে গেছে করার কি আছে, এতগুলো টাকা কোথায় পাবো? সে বলেছে টাকার জন্য চিন্তা করতে হবে না, টাকা কম নিবে, 3,70,000 নিবে। আমি বলি এত টাকা আমি কোথায় পাবো? তখন আমি খবরাখবর নেওয়ার জন্য টেকনাফ সহ বিভিন্ন জায়গায় ফোন করে দেখি। সেখান থেকেও জানাই 60-70,000 টাকা খরচ করলে ছেলেকে ফিরিয়ে আনতে পারবো, তা না হলে সম্ভব নয়। এভাবে 3-4 দিন অতিবাহিত হয়। মানে তাকে বিক্রি করে ফেলেছে। কয়েক গ্রুপের হাত বদল হয়েছে, 3 বার বিক্রি হয়েছে বলে জানিয়েছে।
সে কারণে তাকে ফিরিয়ে আনতে 60-70 হাজার টাকা দরকার বলেছে। আমাদের এলাকার একটা ফারুকের বউ আছে, এই ধরনের কাজ করে আর কি, ওই মানে মালয়েশিয়ার লোক জোগাড় করে দেয় আর কি। তো ওর সাথে কথা বলছে বলে দেলোয়ারের বাসায় গেছে, ওই মোমেনা নামে একটা মহিলা, ওই গিয়ে দেলোয়ারের বাসায় কথা বলছে। ওরা 7 জনও ছিল, সাথে 6-7 জন সবাই ছিল। সবাই একসাথে কি করছে, কথা বলে মানে 3,70,000 টাকা দিতে বলছে, মানে 3,70,000 টাকা দিবে, তারপরে চলে যাবে, থাইল্যান্ডে পৌঁছে আর কি। এমন অভিযোগে প্রেক্ষাপট অনুসন্ধানী টিম হাজির দালাল চক্রের অন্যতম সহযোগী মোমেনার বসতঘরে। মোমেনার ভাই ওর মাধ্যমেই নাকি তারা মালয়েশিয়া যাইবার লাই। বাপজান, এটা আমরা জানি না। আমার পুত্রবধূ ঈদের দিন ঘরে ছিল, ঈদের পরের দিন ক্ষেতের পাতা পুরানোর সময় ব্যস্ততা বেশি। নানা অজুহাতে মোমেনা ঘরে নেই জানিয়ে শাশুড়ি হালিমা বেগম তার পুত্রবধূকে নিরপরাধ দাবি করেন। কিছুক্ষণ পর ঘরে ছুটে আসেন মোমেনার স্বামী ফারুক। এই আসো, কোথায়, দ্রুত আসো, লজ্জা পেতে হবে না, ভয়ও পেতে হবে না, আমি এসেছি থানায়, আমি যেতে চাচ্ছি কোর্টেও, আসো। প্রেক্ষাপটের মুখোমুখি হন অভিযুক্ত মানব পাচারকারী রোহিঙ্গা নারী মোমেনা বেগম। তারা বারবার আমার কথা বলছে, এটা বেশি দুঃখের। আপনাদের কাছে আমি উল্টো বিচার চাই। আমি একটা ছেলেকেও চিনি না। তারা কি জন্য গেছে, কি উদ্দেশ্যে গেছে, আমি যদি জানতাম। আমি থাকি তামাক খেতে। আমি মারা গেছে যখন শুনতে পাচ্ছি, আমার বাচ্চা যখন বেশি অসুস্থ তখন এসেছি। হঠাৎ করে সিকান্দরের পরিবার আমাদের নাম ধরে ষড়যন্ত্র করছে। আমি একজন বউ মানুষ, তাই না? 4 জন বাচ্চার মা, ছোট ছোট বাচ্চা। এসব কি আমি জানতে পারি? আমরা জড়িত নাই, আমরা এ বিষয়ে জানি না। এদিকে মোমেনার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ অস্বীকার করলেও নিজের মুঠোফোনে কথা বলিয়ে দেন মালয়েশিয়ায় অবস্থানরত মোমেনার ভাই মোহাম্মদ আলমের সঙ্গে। ভাইজান, আমি আপনাকে কথা শুরু থেকে বলি, আমার বোন হোক, আমি হই, আমার দুলাভাই হোক, এই 3 জনের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ তারা দিতে পারে, আমাদেরকে আপনারা যে শাস্তি দিবেন তা আমরা গ্রহণ করব। এদিকে আন্দামানে ট্রলার ডুবির এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে হইচই পড়ে গেলেও পুলিশের তেমন তৎপরতা চোখে পড়েনি। অনলাইনে আমরা জানতে পারছি যে কক্সবাজারের আমাদের রামুর কচ্ছপি এলাকার কিছু ছেলে আছে। এই সংক্রান্তে আমাদের রামু থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করে নাই বা কেউ এসে আমাদেরকে অবগত করে নাই। মানব পাচারকারী এই চক্র কিভাবে মানুষকে প্রতারিত করে সে সম্পর্কে আমরা আরও জানব এই বিরতির পর। গত 9 এপ্রিল সেন্ট মার্টিন থেকে 400 নটিক্যাল মাইল দূরে গভীর আন্দামানে ভয়াবহ ট্রলার ডুবির ঘটনায় ইন্দোনেশিয়াগামী জাহাজ মেঘনা প্রাইড 9 জনকে উদ্ধার করে। এখনও নিখোঁজ 250 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী। আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় এমটি মেঘনা প্রাইড মোট 9 জনকে জীবিত উদ্ধার করে বাংলাদেশের গভীর সমুদ্র টহলরত কোস্টগার্ড জাহাজ মনসুয়ালের নিকট হস্তান্তর করে। এই ঘটনায় মোট কতজন নিখোঁজ রয়েছে এ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য কোস্টগার্ডের নিকট নেই। কক্সবাজার সমুদ্র উপকূল কেন্দ্রিক মানব পাচারকারীদের বিশাল নেটওয়ার্ক। এই চক্রটির টার্গেট অসহায় স্থানীয়দের পাশাপাশি হতাশাগ্রস্ত বাস্তুচ্যুত রোহিঙ্গারা। মালয়েশিয়াগামী ট্রলারটি ডুবে যাওয়ার আগে ফিশ হোল্ডে আটকে রেখে 33 জনকে হত্যা করে দালাল চক্র। আমাদেরকে পানি কম দিত, মারধর করত, সেখানে বরফ গড়ে ঢুকিয়ে রাখত, বরফ গড়ে বেশি গরম, অক্সিজেন পেতাম না। আমরা সেখান থেকে উঠে পানি চাইতাম, পানি চাইলে মারত, অল্প অল্প পানি দিত, চায়ের কাপে আধা কাপ পানি দিত। যেদিন আমাদের বোট ডুবে যাবে বিকেল 5টায় খাবার দাবার খাইয়ে রাতের 2টায় তুলে। সে সময় আমাদের বেশি পানির পিপাসা লাগলে পানি চাইলে আমাদেরকে মারধর করে। মানুষ যখন বলে আমাদেরকে এভাবে মেরে ফেলবে নাকি, তখন তারা বলে তোমাদের মাঝে যদি এখানে 10-20 জন মেরে ফেলি আমাদের কাউকে কৈফিয়ত দিতে হবে না। এসব কথাবার্তা বলে সবাইকে আবারও বরফ গড়ে ঢুকিয়ে দেয়।
যে জায়গা আমাদের 10-20 জন আর উক্ত ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত 9 জন ব্যক্তির মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে 6 জনকে মানব পাচারকারী দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সমুদ্রপথ ব্যবহার করে মানব পাচার কার্যক্রমে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে অবশিষ্ট 3 জনকে ভুক্তভোগী হিসেবে শনাক্ত করা হয়েছে, যারা উন্নত জীবনের প্রলোভনে এই যাত্রায় অংশ নেয়। উখিয়ার 6 নম্বর রোহিঙ্গা শিবিরের রফিকুল ইসলামকে গত 2 এপ্রিল টেকনাফ স্থলবন্দরে কাজের কথা বলে মানব পাচারকারীদের হাতে তুলে দেয় একই ক্যাম্পের বাসিন্দা মানব পাচারকারী মোহাম্মদ নূর। টেকনাফের রাজারছড়ার গোপন আস্তানায় 2 দিন আটকে রেখে অন্যদের সাথে তাকেও মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দেয়া হয়। আমাকে ঘর থেকে নিয়ে যায় 2 তারিখ, 4 তারিখ বোটে তুলে 4 দিন 4 রাত বোট চালিয়ে আন্দামান সাগরে পৌঁছায়। রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে মানব পাচারকারী চক্রের ভয়াবহ ফাঁদ। এই চক্রের সাথে জড়িত রয়েছে অন্তত কয়েক শতাধিক রোহিঙ্গা। ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার একমাত্র নারী রাহেলার শ্বশুরবাড়ি উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরে। দীর্ঘদিন ধরে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতনের শিকার এই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার উছিলায় মানব পাচারকারীদের হাতে তুলে দেন দেবর আয়াতুল্লাহ ও খালা শাশুড়ি ছেতেরা বেগম। খালা শাশুড়ি বলেছে হাসপাতালে নিয়ে যাবে, দেবরকে পাঠালে আমি তার সাথে যাই। MSF হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে একটি গাড়িতে তুলে দেয়, পরে আমাকে সেখান থেকে টেকনাফ নিয়ে যায়। রাহেলার এই অভিযোগের প্রেক্ষিতে মানব পাচারকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করে প্রেক্ষাপট। ভিন্ন পরিচয়ে রাহেলার দেবর আয়াতুল্লাহ ও স্বামী আমানুল্লাহর সাথে যোগাযোগ করলে দেখা করতে গড়িমসি করায় অনুসন্ধানী টিম সরাসরি হাজির হয় তাদের বাড়ির ঠিকানায়। এ সময় অভিযুক্ত মানব পাচারকারীরা সটকে পড়ে। পরে স্থানীয় হেড মাঝির মাধ্যমে তাদেরকে অভয় দিলে তারা মুখোমুখি হতে রাজি হন প্রেক্ষাপটের। না, এসব মিথ্যে, এটা কখনো হওয়ার নয়, ভুল হবে। আমার বড় ভাইয়ের বউ একটাকে আমরা এমন করব কিনা মনে হয় আপনাদের? তার মনে যেমন ইচ্ছে তেমন বলছে। মাস্টার আনোয়ারকে সে বলেছে আমার ডাটা পাচ্ছি না, ডাটা দরিয়ায় ভেসে গেছে। আমার স্বামীর জ্বালাই আমি মালয়েশিয়া চলে গেছি। এখন ডাটা না পাই আমাদের কোনো ঝগড়া বিবাদ হয়নি। আমি 29 তারিখ গ্যাস আনতে গেছি। আসার সময় কাজের খবর নিতে জামতলী বাজারে যাই। সেখান থেকে বাজার সদাই নিয়ে ঘরে আসি। ঘরে এসে দেখি স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, ডাটা কার্ড যা ছিল সব নিয়ে গেছে। মেয়েটি পালিয়ে গেছে। পরে তার বাবা মা আমার জন্য মামলা দেয়। 2-1 দিন পর খবর আসে, ভিডিওতে দেখা যায় মেয়েটি খালাতো ভাইয়ের সঙ্গে মালয়েশিয়া চলে গেছে। রাহেলা রাতে সেদিন আমার এখানে খাওয়া দাওয়া করে গেছে। সে বলেছে তোমরা আমার এদিকে কেউ আসো না। আমরা বলেছি আমরা তোমার ওদিকে কেন যাব, তুমি আসো, আমরা কিছুই জানি না, আর আমরা তাকে খুঁজতেছি। পুলিশ বলছে 11 এপ্রিল আন্দামানে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার 6 জনকে আসামি করে মামলা দায়ের করে কোস্টগার্ড। মামলাটা কোস্টগার্ড থেকে দায়ের করা হচ্ছে। কোস্টগার্ড এটা সাগর থেকে উদ্ধার করছে। এখন তারা প্রাথমিকভাবে যেটা জানতে পারছে ওই অনুযায়ী তারা আসলে এজাহার দিচ্ছে। ওই এজাহারের মধ্যে 6 জনকে আসামি এবং 3 জনকে ভিকটিম হিসেবে দিয়ে তারা একটা এজাহার দিচ্ছে। আর কিছু আসামির মধ্যে আরো 15-20 জন বা এরকম একটা অজ্ঞাতনামা দিয়ে একটা এজাহার দিয়েছে। সাম্প্রতিক সময়ে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে যাদের নাম আসছে তাদের বেশিরভাগই এক সময়ের জেলে ও মাঝি। ধাপে ধাপে প্রকাশ্যে আসছে এই মাফিয়া চক্রের সঙ্গে জড়িতদের নাম। তাদের ধরতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমানে যারা মানব পাচারের আসামি হিসাবে অতীতে আসামি হয়ে ছিল, যাদেরকে আসামি করা হয়েছিল, তাদের অনেকে জামিনে মুক্ত পেয়ে বা তাদের অনেকে আইনের মারপ্যাচ থেকে ছুটে এসে পুনরায় আবারও মানব পাচারের সাথে জড়িত হয়েছে। এই চক্রের তথ্য অনুসন্ধানী দল হাজির হয়েছে সমিতি পাড়ার হামিদের বসতঘরে। তবে হামিদের পরিবার তাকে নির্দোষ দাবি করে জানায়
হামিদ এক সময় দর্জির কাজ করলেও মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। ও আচ্ছা আচ্ছা। অনর হাজবেন্ড অনর ওই যে এখন হড়ে বর্তমানে এখন জেলা। আমার স্বামী বর্তমানে কারাগারে আছে। সমস্যা কি হয়েছে আমরা তো জানি না। আমার স্বামীর মূল পেশা হচ্ছে দর্জি। বোটে যাচ্ছে কয়েক বছর হয়, ইলিশের জাল টানে, পাড়ার সবাই জানে। শহরের মধ্যম নুনিয়াছড়ার বাসিন্দা আরেক মানব পাচারকারী মোহাম্মদ আকবর আন্দামানে ট্রলার ডুবির ঘটনার পর তিনি উদ্ধার হলেও তার বিরুদ্ধে মামলা হয় ভিকটিম রফিকের জবানবন্দির প্রেক্ষিতে। পরিচয় গোপন রেখে আকবরের মা ও স্ত্রীর সাথে কথা বলে প্রেক্ষাপট। তো মামলা খাবে না তো কি, করলে করুক, সেখানে পচে মরুক। আমার কথা যেহেতু না মেনে গেছে, পচুক সেখানে। ফোন করে কান্নাকাটি করছে বিদায়। ছোট সন্তানের উসিলায় আমরা তাকে দেখতে গেছি। আমার ছেলে মানুষ হিসেবে আগে ভালো ছিল, এখন বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করে খারাপ হয়ে গেছে। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড যাচ্ছিল ইন্দোনেশিয়ায়। গভীর আন্দামান সাগরে কারো যেন বাঁচার আকুতি। খবর চলে যায় জাহাজটির ক্যাপ্টেনের কাছে। শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় 5 ঘন্টার এই অভিযানে বেঁচে যায় একে একে 9টি প্রাণ। সামনে আসতে থাকে ভয়াবহ মানব পাচার চক্রের জিম্মি কাহিনী। আন্দামান সাগরের অতলে ভয়াবহ ট্র্যাজেডির পর উদ্ধার অভিযানে অংশ নেয়া জাহাজটির ক্যাপ্টেন ও সংশ্লিষ্টরা জানান দুঃসাহসিক অভিজ্ঞতার কথা। 9 এপ্রিল সকালবেলা আমাদের একজন ক্রু মেম্বার আমাকে রিপোর্ট করে যে পানিতে কিছু ভাসমান লোক সে দেখতে পায়। আমরা তখন আন্দামান সি ক্রস করছিলাম। তো তখনই আমি তৎক্ষণাৎ জাহাজের ম্যানেজমেন্ট টিম, চিফ অফিসার, চিফ ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা সাপেক্ষে রেস্কিউ অপারেশনে যাওয়ার ডিসিশন নেই। সর্বমোট 9 জনকে উদ্ধার করতে পেরেছি, তার মাঝে 8 জন পুরুষ, 1 জন মহিলা। এবং এরপর আমরা অফিসের সিদ্ধান্ত অনুসারে তাদেরকে আমরা আমাদের বাংলাদেশের কোস্টগার্ড সেন্ট মার্টিন সীমান্তে ইস্ট কোস্টগার্ড স্টেশনে জাহাজ মনসুর আলীকে আমরা 11 তারিখ মিডনাইটে তাদেরকে হস্তান্তর করি। পরিবারের কাছে আমি মেসেজ দিতে চাই, আপনারা দেখেননি তা আপনার পরিবারের সদস্য কিভাবে মারা যাচ্ছিল, আমরা দেখেছি। এজন্য তাদেরকে জানাতে চাই, তাদেরকে বলতে চাই যারা এখনো পরিকল্পনা করছেন যে এই পথে মালয়েশিয়া যাবেন, তারা ওদের সাথে কথা বলে আসুন। যারা জীবিত ফিরেছে, তারা মৃত্যুর কতটা কাছাকাছি ছিল। আর কেউ এই পথে পা দিবেন না, এটা অনেক ভয়ঙ্কর একটা পথ। তবে প্রশ্ন ওঠে, ট্র্যাজেডিতে সৌভাগ্যক্রমে উদ্ধার 9 জন ছাড়া নিখোঁজ সকলেই কি তাহলে মারা গেছেন? এভাবেই চলছে মানব পাচারকারীদের দৌরাত্ম্য। একটি বড় ধরনের দুর্ঘটনার খবর প্রকাশিত হবার পর কিছুদিন তাদের নিয়ে হইচই হয়, এদের কেউ কেউ গ্রেফতারও হয়। আবার পরিস্থিতি স্বাভাবিক হলে এই মানব পাচারকারীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়, শুরু করে তাদের অবৈধ কর্মকাণ্ড। বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে কঠোর আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। অসহায় মানুষের জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলে প্রশাসনের নাকের ডগায়। এই মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বাংলাদেশে মানব পাচার বন্ধ হবে না। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে হবে। এরা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সেজন্য সরকারের নজরদারি বাড়াতে হবে। আপনার আমার সচেতনতা এবং দায়িত্ববোধই পারে মানব পাচার প্রতিরোধ করতে। সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।